ইচ্ছা রান্না পুজোর রান্না শেষ করেছিলাম 2:45-র সময় রাত্রিবেলা। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে এই প্রথমবার শেয়ার করব রান্না পুজোর অনেক রকম রেসিপি। সেদিনকে ছিল মানে সেপ্টেম্বরের 2 তারিখে রাত্রিবেলা করেছিলাম রান্না পুজো। আর আমার শ্বশুরবাড়িতে আছে ইচ্ছে রান্না, আর এই ইচ্ছে রান্নাটা করে ফেলতে হয় মানে বড় রান্না, মানে যেটাকে বুড়ো রান্নাও বলে অনেকে। বিশ্বকর্মা পুজোর সময় যে রান্না পুজো হয় অনেকের, সেই রান্নার 15 দিনের বেশি আগে করে নিতে হয়। তো সেই জন্যই এই রান্না পুজোটা কিন্তু আমরা আগে থেকেই করে নিচ্ছিলাম, ইচ্ছা রান্না যেহেতু বলে। তো চলুন এখানে অল্প কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এখানে ডাল সেদ্ধ করে নিচ্ছি, একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, মাটির হাঁড়ি। তার মধ্যে জল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে অরহর ডাল ধুয়ে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু অরহর ডাল সেদ্ধ করছি, আমাদের অরহর ডালই করতে হয় রান্না পুজোতে। তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 4 থেকে 5 পিস দিয়েছি, আর 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, আর নুন দিলাম, আর কাঁচা সর্ষের তেল দিলাম। এবার ঢাকা দিয়ে ডালটা করে নিচ্ছি। ওভেনের একটা সাইডে বসিয়ে দিলাম। এবার আমি এখানে ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম, সর্ষের তেলের মধ্যে দিয়ে ইলিশ মাছগুলো ভেজে নেব। আমাদের রান্না পুজোয় অনেক রকম রান্না করতে হয় জানেন তো, আর রান্নাটা করতে করতে না অনেক দেরি হয়ে যায়। তবে আমি একা হাতেই মানে নিজেই সব কিছু জোগাড় করে রেডি করে আর নিজেই রান্না করেছিলাম। শেষ অবধি দেখতে পাবেন কত রকম রান্না করেছি। তবে তার মধ্যে কিছু আমার পছন্দ অনুযায়ী আপনাদের সঙ্গে কিন্তু রান্না শেয়ার করছি। সব রান্না তো আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয় বলুন। রান্নাটা শেষ করেছিলাম জানেন 2:45 বেজে গিয়েছিল ভোরবেলা। তো ইলিশ মাছগুলো কথা বলতে বলতে দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আমি জানেন তো নিয়ম করে রান্না পুজো সব কিছু রান্না করলেও আমি কিন্তু পরের দিন আমার শ্বশুর বাড়িতে মনসা পুজো হয়, আর কলা পাতায় সব রান্না সাজিয়ে দেওয়া হয়, ঠাকুর মশাই এসে পুজো করে দিয়ে যায়। তবে এই সব কিছু আমি করি না, আর দায়িত্ব নিয়ে কিন্তু আমার শাশুড়িমা এগুলো করে। আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি তাই অনেক কিছু অনেক সময় কিন্তু পাওয়া যায় না জানেন তো, এখানে খুব জোগাড় করে সব কিছু করতে হয়। শাশুড়িমা শুধু ফোন করে বলে তুই শুধু রান্নাটুকু নিয়ম করে যতটুকু পারিস করে রাখিস, যেহেতু আগের দিনকে করে রাখতে হয় নিয়ম, পরের দিন আর উনুনই জ্বালতে নেই। কথা বলতে বলতে ডাল সেদ্ধটা একদম হয়ে গেছে, আর আমি তারই মধ্যে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আগে দিতে ভুলে গিয়েছিলাম বলে, আর সামান্য একটু চিনি দিয়েছি। তবে কোনো রান্নায় কিন্তু এখানে চেখে দেখা যাবে না, সব তার পরের দিনকে খেতে হবে। এখন শুধু করে নেওয়ার পালা। ডাল সেদ্ধটা একটুখানি কিন্তু খুব গাঢ় করে না পাইনি, কারণ মাটির হাঁড়ি যেহেতু করেছি পরের দিন সকালবেলা একদম টাইট হয়ে বসে যাবে। কথা বলতে বলতে এই তেলের মধ্যে মানে মাছের তেলের ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর জলে গোলা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেবার পর একটা মশলা দিচ্ছি। মশলাটার মধ্যে ছিল কালো সর্ষে, সাদা সর্ষে, আর পোস্ত ছিল, কাঁচা লঙ্কা বাটা ছিল, মানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সব কিছু একসঙ্গে বেটে নিয়েছিলাম। মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর প্রয়োজন অনুযায়ী এখানে জল দিলাম, দিয়ে ঝোলটা ফুটে আসার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ইলিশ মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেওয়ার পর মাছগুলো ঢাকা দিয়ে আমি একদম শুকনো করে কিন্তু মাছের ঝালটা করে নেব। যেহেতু পান্তা ভাতের সঙ্গে মাছের ঝালটা খাওয়া হবে, তাই খুব ঝোলঝোল করে কিন্তু রাখবো না। আর এটা সকালবেলা আরও বেশি শুকিয়ে যাবে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। আপনারা কিন্তু একই রকম মশলা আর প্রসেসটা দেখে নিয়েছেন, পরে কিন্তু করতে পারেন, খুব ভালো লাগবে কিন্তু খেতে, খুব ভালো হয়েছে। ইলিশ মাছের ঝাল একদম রেডি। এবার একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনের উপরে সর্ষের তেল দিয়েছি কিন্তু বেশ অনেকটা। এবার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে আমি ভেজে নেব। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। বুঝতেই পাচ্ছেন একটার পর একটা স্টেপ বাই স্টেপ কিন্তু একদম রান্না খুব জোর সোর্সে কিন্তু হচ্ছে। আর একা হাতে সবটা করা বেশ হিমশিমও খেয়ে যাচ্ছিলাম, কিন্তু ভালো লাগছিল, খুব এনজয় করেই করেছি একা একা নিজে। তো চলুন আপনাদের সঙ্গে মানে মাছের মাথাটা তো ওখানে হচ্ছেই ভাজা, একটা নতুনত্ব এখানে রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের রান্না পুজোয় এরকম কিছু নিয়ম আছে কি না এটা করার। কি বলুন তো, দিয়ে দিলাম বলতে বলতে পুঁই শাকের পাতা দিলাম তেলের মধ্যে, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ভাজার জন্য। আর একটা বেশ খুব সুন্দর উপকরণ দেবো কিন্তু না আবার আগে। তো চলুন, ওখানে শাকটা তো সেদ্ধ হচ্ছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে গোল্ডেন ব্রাউন করে আমি ইলিশ মাছের মাথাগুলো একদম খুব ভালো করে কিন্তু ভেজে নিলাম। ইলিশ মাছের ভাজাগুলো একদম রেডি। আমি এবার তুলে নিচ্ছি। আর কথা বলতে বলতে ওই পুঁই শাকের যে ভাজাটা বসালাম ওর ব্যাপারে একটু বলি। জানেন এই পুঁই শাক মানে পুঁই শাকের পাতাটা ভাজতে হয়, আর পুঁই শাকের ডাঁটাগুলো এখানে এবার এই যে মাছের মাথাটা ভেজে নিলাম, ইলিশ মাছের মাথা এখানে এবার করব। দেখুন কি দিলাম,
শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে দেখুন কী কী সবজি দিয়েছি, যার মধ্যে আছে পুঁই শাকের শুধু ডাঁটা, বেগুন, ঝিঙে, আলু, কুমড়ো। এই দিয়ে হবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঝাল। বেশ ঝাল ঝাল করে কিন্তু হবে। আর ইলিশ মাছের এই মাথা দিয়ে পুঁই শাকের এই ডাঁটা চচ্চড়ি বা ঝালই যে কোনো একটা কিছু বলাই যেতে পারে, খুব ভালো হয় খেতে। নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। নরম হয়ে গেছে। নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। কথা বলতে বলতে ঢাকনা তো খুলেই ফেলেছিলাম 1-2 মিনিট পর। তারপর দিয়ে দিয়েছিলাম আমি এখানে 2 চামচ মশলা, যার মধ্যে ছিল আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। 2 চামচ দিয়ে দেওয়ার পর এখানে আমি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। খুব ঝাল ঝাল করতে হবে, খেতেও খুব ভালো লাগে। আর সামান্য একটু গুড় দিয়েছিলাম মিষ্টি হওয়ার জন্য, মানে খুব বেশি মিষ্টি হবে না, আবার একদম কিন্তু পানসা যাতে না লাগে, তাই একটুখানি কিন্তু মিষ্টি দিলে ভালোও লাগে চচ্চড়ির মধ্যে। তবে আপনারা কিন্তু চিনিও দিতে পারেন। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেবার পর জল দিয়েছি খুবই অল্প, ঢাকা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার এখানে দেখুন শাকটাও কিন্তু ভাজা হয়ে গেছে। বললাম একটা খুব সুন্দর উপকরণ দেব, দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এই পুঁই শাকের পাতা নারকেল কোড়া দিয়ে ভাজাটা কিন্তু খুব আমার কাছে ইউনিক লেগেছিল প্রথম যখন আমার শ্বশুরবাড়িতে এই রান্না পুজোর সময় দেখেছিলাম। এখানে কথা বলতে বলতে শাকটাও কিন্তু ভেজে আমি নামিয়ে ফেললাম। সামান্য একটু মিষ্টি তবে দিয়েছিলাম নারকেল কোড়া দেবার পর। এবার আমি এখানে শাকটা ভাজা তুলে নেবার পর পুঁই শাকের এখানে ঝালটা মানে একদম কিন্তু বেশ নরম হয়ে গেছে। তারপর এখানে ইলিশ মাছের আমি এখানে মাথাটা দিচ্ছি। তবে প্রথমে এই জল দেবার পর দিয়ে দিইনি, কারণ ইলিশ মাছের মাথা খুব নরম হয়। তাই আমি এখানে নাওয়াবার খুব বেশি নয় 2-1 মিনিট আগে মাছের মাথাটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, নরম হয়ে গেছে। তারপর খুলে জলটা একদম শুকিয়ে আর ঝালটা আমি বেশ ভালো করে মাখা মাখা করে কিন্তু নাবিয়ে ফেলছি। এবার এখানে আমি চিংড়ি মাছের ঝালের জন্য আলুটাও ভেজে ফেললাম তেলের মধ্যে। সর্ষের তেলের মধ্যে আমি লম্বা লম্বা করে আলু এখানে দিয়ে নুন দিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে আলুগুলো ভেজে তুলে ফেললাম। আবার ওই তেলের মধ্যে এখানে আগে থেকেই চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আমি একদম গোল্ডেন ব্রাউন করে মাছগুলো ভেজে নেব, সব চিংড়ি মাছ। চলুন আপনাদেরকে দেখাই এখন কটা বাজে। এখন 1:30টা বাজে। তবে রান্নাটা একদম শেষ করেছিলাম 2:45-র সময়। আপনাদেরকে টাইমটা দেখালাম। এক হাত রান্না করতে করতে খালি ঘড়ির দিকে তাকাচ্ছিলাম কটা বাজছে এখন। তারপর চিংড়ি মাছটাও এখানে ভেজে তুলে ফেললাম গোল্ডেন ব্রাউন করে। তবে ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি ঝালটা করব। আবার একটু সর্ষের তেল দেবার পর গোটা সর্ষে দিয়েছি, না জিরে দিলাম, এটা সরি সর্ষে না। এবার শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটা বড় সাইজের টমেটো এখানে লম্বা করে কেটে দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে ভালো করে টমেটোটা দেখুন নরম করে ফেলেছি, একদম নরম করা অবধি কিন্তু ভেজে ফেললাম টমেটোটা। তারপর এখানে ওই যে বাটা মশলাটা করে রেখে দিয়েছিলাম, যেটা পুঁই শাকে দিয়েছিলাম, এখানেও বাকিটা দিয়ে দিচ্ছি, যার মধ্যে ছিল জিরে মানে গোটা জিরে, শুকনো লঙ্কা আর আদা। 2 চামচ থেকে এখানে 2.5 চামচের মতো দিলাম। এবার 1 চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ দিলাম হলুদ গুঁড়ো। এই মাছের ঝালটাও জানেন তো চিংড়ি মাছের ঝালটাও একটু বেশ ঝাল ঝাল করতে হবে। তবে এখানে অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা যদি করেন তো কম বেশি কিন্তু করে নিতে পারেন। তবে পান্তা ভাতের সঙ্গে এই সব কিছু একটু ঝাল ঝাল করলেই নাকি ভালো লাগে খেতে, আর সত্যিই ভালো লাগে। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে কিন্তু এই সব কিছু রান্না শেখা। আমার বাপের বাড়িতে রান্না পুজো কিন্তু নেই, এই সব কিছুই দেখা শেখা সবই আমার শ্বশুরবাড়ি গিয়ে। কথা বলতে বলতে এখানে চিংড়ি মাছ আর আলু দিয়ে ভালো করে একটু কষে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 1 মিনিটের মতো, বেশিক্ষণ না। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, খুলে আবার একটু নাড়াচাড়া করে আর এখানে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। সবই আমি একটু অল্প অল্প করে জল দিয়েছি, একদম অনেক বেশি জল দিয়ে দিইনি, তাহলে কিন্তু জলটা কমাতে আবার অনেকটা সময় লেগে যেত। খুব সামান্য একটু জল দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 6 থেকে 7 মিনিটের মতো। আর চিংড়ি মাছ তো ভাজতে ভাজতেই খুব নরম হয়ে গেছে, আর আলুটাও যখন আমি ভেজেছিলাম একদম বেশ নরম করে কিন্তু ভেজে নিয়েছিলাম। ব্যাস খোলার পর তেলটা দেখলেন তো ওপর দিকে উঠে এসেছিলো, আর আলুটা একটা ভেঙে দেখলাম একদম নরম হয়ে গেছে। আর সামান্য একটুখানি হাই ফ্লেম করে ঝোলটাকে একটু কমিয়ে নিয়েছি, মাছের ঝালটাও নামিয়ে ফেললাম। আর রান্না একদম শেষের দিকে আপনাদের সঙ্গে এবার শেষে একটা খুব সুন্দর কিন্তু রেসিপি এখানে শেয়ার করছি। দেখুন আপনারা এরকমভাবে করেন কি না জানাবেন কিন্তু। কড়ার মধ্যে খুব সামান্য 1 চামচের মতো সাদা তেল দিয়ে
3টের মতো আমি এখানে এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম, আর একটা তেজপাতা হাফ দিয়ে এখানে দিয়েছিলাম কি বলুন তো, এটা চাল কুমড়ো। চাল কুমড়োটা কুড়ে নিতে হয় বা ছোট ছোট করে, একদম ছোট ছোট করে কিন্তু পাতলা করে স্লাইস করে কাটলেও হয়, তবে আমি একটু গ্রেট করে নিয়েছিলাম। ঢাকা দিয়ে সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। নরম হয়ে গেছে চাল কুমড়োটা। তারপর দিচ্ছি নারকোল কোড়া। এই চাল কুমড়ো আর নারকোল কোড়া দিয়ে করব নারকোলের ছাই, মানে যেটা ওই নারকেল নাড়ু করার আগে যে প্রসেসটা করতে হয় যেভাবে, ওইটাই আর কি এখানে করছি আমি। নারকোলের ছাই বলে এটাকে। তবে এই নারকোলের ছাইটার মধ্যে কিন্তু এই দিতে হয় চাল কুমড়ো। এটা আমার কাছে একদম নতুনত্ব লেগেছিল। এখানে যে যে রান্নাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই রান্নাগুলো সব কিছু কিন্তু একটু নতুনত্ব প্রথম আমার কাছে খুবই লেগেছিল। বিশেষ করে তো ওই পুঁইশাক ভাজা আর এই নারকোলের ছাইটা কেমন লেগেছে জানাবেন কিন্তু আপনারা। প্লিজ শেষ অবধি দেখার জন্য অবশ্যই আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। আর নারকোলের ছাইটা কথা বলতে বলতে একদম রেডি করে ফেলেছি। আমি কিন্তু গুড় দিয়েছিলাম, আপনারা চিনিও দিতে পারেন, তবে চিনি দিলে তো আর লাল হবে না, তবে বাতাসাও কিন্তু দিতে পারেন। একদম নারকোলের ছাইটা কিন্তু রেডি। তো চলুন এবার আপনাদেরকে দেখাই শেষ করলাম কখন। 2:45-র সময় একদম রান্না শেষ। আপনাদেরকে ডাইরেক্ট একদম ক্যামেরাটা অন করেছি সকালবেলা, তখন 12:20 বাজে। স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে আর আপনাদের সঙ্গে এখানে শেয়ার করতে এসেছি কী কী রান্না বাকিগুলো করেছিলাম। এখানে পান্তা ভাত জল দিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলাতেই, তার মধ্যে দিয়েছিলাম গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু দিলে খুব ভালো গন্ধ হয়, আমি দেখেছি আমার শাশুড়িমাকে দিতে। আর ভাজার মধ্যে দেখুন কী কী আছে, শিম, তারপরে এখানে আছে আলু ভাজা, কুমড়ো ভাজা আছে, পটল ভাজা, তারপরে এখানে নারকোল, এই যে নারকোলও ছোটো ছোটো করে ভাজতে হয়। ইলিশ মাছের তেলে রেখে দিয়েছিলাম রুপোর বাটিতে। এখানে করলা ভাজা আছে, যে পুঁইশাক পাতাটা ভাজা, বেগুন ভাজা, তারপরে ছিল ওলও ভাজতে হয় এখানে, আর ঢ্যাঁড়স ভাজা ছিল। অনেক রকম, মানে 9 থেকে 10 রকম ভাজা ছিল। আর ওই যে চাটনিটা দেখছেন, এটা চালতার চাটনি, গুড় দিয়ে করতে হয়। এটা একটা টক, যার মধ্যে ওল, কুমড়ো, ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ দিয়ে পায়েসও করেছিলাম। আর ওই যে নারকোলের ছাইটা ছিল। রান্নাবান্না দেখে ভাববেন না একাই খেয়েছি, আমার 2 দেওরও এসেছিল। আর আমি যে বিল্ডিংয়ে থাকি আমার বন্ধুবান্ধবকেও দিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে না? আমার তো একই কথা, যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবার ইন্টারেস্টটা এমনি তৈরি হয়ে যায়। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, এরকম নতুনত্ব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুক থেকে দিলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে ফলো করতে ভুলবেন না। তবে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কিন্তু।